প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাইনাল টাচ নোট হতে। এই নোটে খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, পরামর্শ। পরামর্শ এক, পরীক্ষার হলে যা যা অবশ্যই নিয়ে যাবেন। যারা এমসিকিউ পরীক্ষা দিবেন, যে কোনো এমসিকিউ পরীক্ষার জন্য এটা প্রযোজ্য। বিশেষ করে 12 জুন 2026 শুক্রবার সকাল 10টায় অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য বিশেষ সতর্কমূলক কিছু পরামর্শ আমি নিয়ে আসছি। পরীক্ষার হলে যা যা অবশ্যই নিয়ে যাবেন: প্রবেশপত্র, কমপক্ষে 2টি পুরাতন কলম অর্থাৎ একেবারেই নতুন নয়, একটু চালু করা কলম, রুমাল, টিস্যু, ½ লিটার পানি, হাতঘড়ি, কাঁটা ঘড়ি নিয়ে যাবেন, যে কোনো কোনো স্মার্ট ঘড়ি বা ডিজিটাল ঘড়ি নিয়ে যাবেন না। আরও কিছু প্রয়োজন মনে করলে আর তা নিয়ে যাওয়া নিষিদ্ধ না হলে নিয়ে যাবেন, কারণ অনেকের ঔষধ নিয়ে যেতে হতে পারে, কারো চশমা লাগতে পারে, সেগুলোর কথা বলছি। সমস্ত কিছু একটি স্বচ্ছ, পানিরোধী ও সুবিধাজনক প্লাস্টিক ফাইলে নিয়ে যান, নিয়ে নিন। ছাতা বা রেইনকোট ব্যবহার করুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে। পরীক্ষার কমপক্ষে 1 ঘন্টা পূর্বে কেন্দ্রে পৌঁছে নিরাপদ স্থানে অবস্থান করুন। যাতায়াতের জন্য প্রয়োজনীয় টাকা সাথে রাখুন। পরামর্শ দুই, পরীক্ষার পূর্ব মুহূর্তে করণীয়: কেন্দ্রে পৌঁছে প্রথমে আসন বিন্যাস দেখুন। কোথায় আসন বিন্যাস পাবেন? কেন্দ্রের গেটের আশেপাশেই থাকে, দেখবেন সবাই ভিড় করে দেখছে নোটিশ বোর্ডে। নিজের কক্ষ নম্বর, ভবন নম্বর ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। প্রয়োজনে আপনার যে অ্যাডমিট কার্ড সেটার পেছনে আপনার কক্ষ নম্বর এবং আসন নম্বর এগুলো লিখে নিতে পারেন, ভবন নম্বর। আবার নিশ্চিত হন সঠিক কেন্দ্রে অবস্থান করছেন তো। ভুল কেন্দ্রে অবস্থান করলে মাথা ঠান্ডা রেখে সবচেয়ে নিরাপদ ও দ্রুত যাতায়াত করা যায় এমন যানবাহনের মাধ্যমে সঠিক কেন্দ্রে গমন করুন। মানে অন্য কেন্দ্রে গিয়ে যদি আপনি বসে থাকেন ভুল করে, সেক্ষেত্রে সঠিক কেন্দ্রে দ্রুত চলে যান। কেন্দ্রের মূল ফটক অর্থাৎ মেইন গেট খুলে দেওয়া পর্যন্ত শান্তভাবে পড়া রিভিশন বা আমার ভিডিও দেখতে থাকুন। আমি টপ 100 এমসিকিউ 5টা নিয়ে আসছি, 500 এমসিকিউ, এবং আজকেই 11:15টায় নিয়ে আসছি টপ 300 এমসিকিউ, সেগুলো দেখতে পারেন। প্রাকৃতিক কাজ সেরে এই সময় সেরে নিতে পারেন, কেননা কখন টয়লেটে যাওয়ার দরকার হয় মানুষের বলা যায় না। কেননা কেন্দ্রের ভিতরে উক্ত বিশেষ কাজের জন্য ওয়াশরুমের সামনে লম্বা লাইন লেগে যায়। এতে সময় নষ্ট হবে এবং আপনার টেনশনকে বাড়িয়ে দিতে পারে। তারপরও কেন্দ্রের ভেতরে প্রবেশ করেই টয়লেটে যাওয়ার দরকার হলে প্রথমে নিজের রোল নম্বর অনুসারে নিজ আসন খুঁজে বের করুন। নিজের জিনিসপত্র নিজ আসনে রাখুন, মানে যে বেঞ্চ আপনার রোল নম্বর বসানো আছে সেই বেঞ্চের কথা বলছি। অতঃপর নিজ কক্ষের নিকটে কোনো ওয়াশরুম থাকলে টেনশন মুক্ত থেকে প্রাকৃতিক কাজ সেরে নিন। এবার নিজ আসনে অবস্থান করুন, নিজেকে শান্ত রাখুন। আসনটি অর্থাৎ বেঞ্চটি নড়বড়ে কিনা চেক করুন। নড়বড়ে বেঞ্চে কিন্তু সমস্যা হবে পরীক্ষা দিতে, বৃত্ত পূরণ করতে। প্রয়োজনে বেঞ্চটির নিচে কোনো কিছু দিয়ে সেট করে নিন, কাগজ বা কোনো টুকরো, কাঠ বা ইটের টুকরো ভাঙ্গা দিয়ে করে নিতে পারেন, বা সম্ভব হলে পরিদর্শককে জানিয়ে ওই বেঞ্চটি পরিবর্তন করে নিন। পরীক্ষা দিতে এসেছেন কোনো যুদ্ধ করতে নয়, তাই বেশি চাপ নেবেন না। যা ভাগ্যে আছে সেটা তো হবেই। নিজের চেষ্টা চালিয়ে যান, বাকিটা ভগবান, আল্লাহ, যার যার ধর্ম মধ্যে সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিবেন। ঘড়িতে কয়টা বাজে তা দেখে নিন। বারবার ঘড়ি দেখার প্রয়োজন নেই। সময় হলে আপনার কক্ষে ডিউটির জন্য অবশ্যই প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তি প্রবেশ করবেন। অনেক সময় দেখছেন যে রুমে বসে আছেন কিন্তু কেউ আসছে না, তখন অনেকে আবার টেনশন করে যে আমাদের আসতে দেরি হবে কিনা। তো চাপ নেওয়ার দরকার নেই, চলে আসবেন। ডিউটিরত ব্যক্তিদের কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, তর্কে জড়াবেন না, মানে যারা পরিদর্শক ওই শিক্ষকদের সাথে। আপনার কাঙ্ক্ষিত ওএমআর শিটটি পাওয়ার জন্য অপেক্ষা করুন। আশেপাশের শিক্ষার্থীদের সাথে পরিচয় হতে পারেন, তবে বেশি কথা না বলাই ভালো। শেষবারের মতো প্রবেশপত্রের দেওয়ার নির্দেশনাটি পড়ে নিতে পারেন। প্রবেশপত্র অনেকে প্রিন্ট করেছেন, পেছনে দেখেননি কি লেখা আছে প্রবেশপত্রের নিচে। তো শেষবারের মতো আরেকবার দেখে নেন।
অল্প পরিমাণে একটু পানি পান করে নেন যদি গলা শুকিয়ে যায়। এবার পরামর্শ 3, ওই মার্কশিট গ্রহণ করেন, চেক করেন এবং পূরণ করেন। ওই মার্কশিটটি নেওয়ার সময় দাঁড়িয়ে ডান হাতে নিন ভদ্রভাবে। ওই মার্কশিটটি ছেঁড়া বা প্রিন্টিং ত্রুটি আছে কিনা চেক করে নিন, সব পাতা মানে ঠিক আছে কিনা। প্রয়োজনে পরিবর্তন করে নিন যদি ছেঁড়া ফাটা থাকে। শান্ত হয়ে বসুন। ওই মার্কশিটটির অপ্রয়োজনীয় অংশে যেন কোনোভাবে কলমের আঁচড় না লাগে। কিছু কিছু অংশে পরিদর্শক কর্তৃক কি পূরণীয় লেখা থাকে, এবং আপনি বৃত্ত পূরণ এবং লেখা ছাড়া কোনো অপ্রয়োজনীয় অংশে টাচই করবেন না, সেদিকে সতর্ক থাকবেন। ওই মার্কশিটটি কখনোই ভাঁজ করবেন না, তাহলে আপনার খাতা বাতিল হয়ে যাবে। ওই মার্কশিট সঙ্গে সঙ্গে লেখা শুরু করবেন না। আপনি ওই মার্কশিট পাওয়ার পরে ওই মার্কশিটে সঙ্গে সঙ্গে নিজের নাম স্বাক্ষর দেওয়া শুরু করবেন না, তাহলে আপনার ভুল জায়গায় নাম, ভুল জায়গায় স্বাক্ষর হয়ে যেতে পারে। প্রথমে ওপর থেকে কি কি লিখতে হবে তা দেখে নিন। ওই মার্কশিটে দেওয়া নির্দেশনাটি যত্ন সহকারে পড়ুন। ওই মার্কশিটেও যদি নির্দেশনা থাকে সেটাও একটু পড়ে নিন। বুঝতে সমস্যা হলে, এবার যেহেতু বার কাউন্সিল বলছে যে একসাথে প্রবেশপত্র এবং ওই মার্কশিট থাকবে না, তাহলে ওই মার্কশিট এবং প্রবেশপত্র আলাদা যদি থাকে তাহলে ওই মার্কশিট পূরণের জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। তাহলে বুঝতে সমস্যা হলে দাঁড়িয়ে ডিউটিরত ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, মানে যারা পরিদর্শক থাকবে তাদেরকে ডাকবেন স্যার বা ম্যাডাম বলে বা ম্যাম বলে। এক্ষেত্রে পাশের শিক্ষার্থীকে জিজ্ঞাসা করে বিরক্ত করা থেকে বিরত থাকুন। পাশে একজন বা ডানে বামে বসে আছে, সামনে বা পেছনে বসে আছে, জিজ্ঞাসা করছেন ভাই এখানে কি হবে, বোন এখানে কি হবে, এগুলো করবেন না। বুঝতে পারবেন না, ডিউটি যারা দিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। ওই মার্কশিটে রোল নম্বর সংবলিত বৃত্তগুলোর সংখ্যা যদি বাংলায় হয়, তবে বৃত্তগুলোর উপরে ফাঁকা ঘরে বাংলায় যত্ন সহকারে প্রবেশপত্র দেখে নিজ রোল নম্বরটি লিখুন। 9 ডিজিটের রোল নম্বর আপনার, অতএব মুখস্থ করার চেষ্টা করবেন না রোল নম্বর। প্রবেশপত্র দেখে রোল নম্বর পূরণ করুন। আর বৃত্তগুলোর সংখ্যা যদি ইংরেজিতে হয় তবে ইংরেজিতে যত্ন সহকারে নিজ রোল নম্বরটি লিখুন। বাংলাতে যদি বৃত্ত থাকে বাংলাতে লিখবেন, ইংরেজিতে বৃত্ত থাকলে ইংরেজিতে লিখবেন। এবার লক্ষ্য করুন সেট কোডটি আগে থেকেই পূরণ করা আছে কিনা। এই যে রোল নম্বর শুধু পূরণ লিখবেন না, রোল নম্বরের নিচে যে বৃত্তগুলো আছে সেগুলো পূরণ করবেন। সেট কোডের বিষয় থাকতে পারে যদি একসাথে প্রশ্ন দেওয়া না থাকে, প্রশ্ন এবং ওই মার্কশিট যদি পূরণ করা থাকে, অনেক সময় আলাদাভাবে প্রশ্নপত্র ওই মার্কশিট দিলেও আগে থেকে 1 2 3 4 এভাবে সেট কোড পূরণ করা থাকে, তবে সেট কোডের সাথে মিলিয়ে প্রবেশপত্র নিতে হবে। আর যদি সেট কোডটি আগে থেকে পূরণ করা না থাকে, অর্থাৎ ফাঁকা থাকে, তবে তা প্রশ্নপত্র পাওয়ার পর পূরণ করতে হবে। অনেক সময় প্রশ্ন ওই মার্কশিটে 1 2 3 সেট কোড পূরণ করাই থাকে, সেক্ষেত্রে আপনাকেও 3 যদি পূরণ করা থাকে, তিন তিন যে সেট কোডের প্রবেশপত্র সেটা আপনাকে মিলিয়ে নিতে হবে। এক যদি সেট কোড পূরণ করা থাকে আপনার প্রশ্নে, সেক্ষেত্রে প্রশ্নপত্র দেখে নেবেন যে এক সেট কোডের পাচ্ছেন কিনা। আর যদি ওই মার্কশিটের সেট কোডের জায়গাটা ফাঁকা থাকে, সেক্ষেত্রে প্রশ্ন পাওয়ার পর কত সেট কোডের প্রশ্ন পাচ্ছেন, 1 2 3 4, 4 নম্বর পেলেন, আপনি সেট কোডের উপরে ফাঁকা জায়গায় লেখার জায়গা থাকলে 4 লিখবেন। লেখার পরে সেট কোডের বৃত্ত অবশ্যই পূরণ করবেন, না হলে খাতা কিন্তু আগেই বাতিল। এবার নির্দেশনা মোতাবেক নিজ নাম, পিতার নাম যদি অপশন থাকে, নিজ স্বাক্ষরটি যেমনটি আবেদন করার সময় প্রদান করেছিলেন সেটি প্রদান করুন। সিগনেচার দিতে হবে 2 জায়গায়, একবার ওই মার্কশিটে সিগনেচার দিতে হবে এবং আপনার অ্যাটেন্ডেন্স শিটে সিগনেচার দিতে হবে। অ্যাটেন্ডেন্স শিট যখন আসবে আসবে নিজের যে ঘর সেই ঘরেই আপনার নামের বিপরীতে আপনার নামের ডানে যে জায়গা থাকবে সেখানেই স্বাক্ষর করবেন, অন্যের নামের পাশে স্বাক্ষর করবেন না। স্বাক্ষর করার সময় সতর্কতা অবলম্বন করুন। পরীক্ষা পরিদর্শকের স্বাক্ষরের ঘরে স্বাক্ষর করা থেকে বিরত থাকুন। অনেক সময় পরিদর্শকের ঘর থাকে স্বাক্ষর করার জন্য, সেখানে স্বাক্ষর করে ওই মার্কশিটটা নষ্ট করবেন না। এবার প্রশ্নপত্রের জন্য অপেক্ষা করুন। ওই মার্কশিট পূরণ শেষ। এই সময় নিজেকে শান্ত রাখুন, এভাবে একটু দীর্ঘশ্বাস নিন। হ্যাঁ, মানে ব্রিদিং এক্সারসাইজ করুন। কথা বলবেন না। ওই মার্কশিটটি আপনার সামনে রেখে সিটটির ডানে প্রবেশপত্র, কলম, রুমাল, টিস্যু ইত্যাদি রাখুন। পানির বোতলটি, যদি পানির বোতল নিয়ে যান, পানির বোতল আপনার ডান পাশে নিচে সিট বেঞ্চে রাখবেন। আপনার ডান পাশে বসার বেঞ্চে সিট বেঞ্চে রাখুন। পানি পান করার সময় আপনি সোজাসুজি এভাবে পানি পান করবেন না, এভাবে ডান দিকে বাঁকা হয়ে পানি পান করবেন, যেন পানির 2 1 ফোঁটা পড়লে এই সিট বেঞ্চে পড়ে। আপনার হাই বেঞ্চ বা যেখানে আপনার প্রবেশপত্র আছে, আপনার ওই মার্কশিট আছে,
প্রশ্নপত্র আছে সেখানে যেন এক ফোঁটা পানি না পড়ে, তাই আপনি একটু ডান দিকে বা বাম দিকে সরে পানি এমনভাবে পান করবেন যেন পানি সিট বেঞ্চের উপরে বসে পড়ে দু একটা। সতর্কতা অবলম্বন করবেন যেন ওই মার্কশিট, প্রবেশপত্র, প্রশ্নপত্র ইত্যাদিতে পানি না পড়ে, কারণ ওই মার্কশিটে পানি পড়লে কিন্তু কি ওই মার্কশিট নষ্ট হয়ে যেতে পারে। পরামর্শ 4, প্রশ্নপত্র গ্রহণ, চেক ও পড়া। প্রশ্নপত্র দাঁড়িয়ে ভদ্রভাবে ডান হাতে গ্রহণ করুন। বিসমিল্লাহ বলে গ্রহণ করবেন যারা মুসলমান, এবং যারা অন্য ধর্মের আছেন নিজ নিজ ধর্ম মতে ভালো কাজ শুরুর আগে যেটা মানে বলতে হয় সেটা বলবেন। সেট কোড পূরণ করার প্রয়োজন হলে তা প্রশ্নপত্রের সাথে মিলিয়ে পূরণ করুন। প্রশ্নপত্র পাওয়ার পরে যদি সেট কোড পূরণ করা দরকার হয় প্রথমে সেট কোডটা পূরণ করে নেবেন। অনেকেই প্রশ্নপত্র পাওয়ার পরে প্রশ্ন পড়তে শুরু করেন, যে কেমন প্রশ্ন হয়েছে দেখতে শুরু করেন। আগে সেট কোড, তারপরে প্রশ্ন পড়বেন। এই ক্ষেত্রে সেট কোডটি উপরের ফাঁকা ঘরে লিখতে ভুলবেন না, কিন্তু উপরে ফাঁকা ঘরে লেখার জায়গা থাকলে লিখবেন, তারপর পূরণ করবেন। এবার খেলা শুরু। প্রশ্নপত্রটি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট মনোযোগ সহকারে পড়ুন। মানে পাওয়ার সঙ্গে সঙ্গে 1 নম্বর 2 নম্বর সিরিয়ালে কি বৃত্ত পূরণ করতে শুরু করবেন না। 3 থেকে 5 মিনিট আপনি সময় দেন, পূরণ করার দরকার নেই, এমনি আপনার মেকআপ হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। এই 3 থেকে 3, 4 বা 5 মিনিট সর্বোচ্চ, এই সময়টুকু আপনি পুরো প্রশ্নপত্র পুরোটা পড়ার দরকার নেই। আপনি একটু চোখ বোলালেই তো বুঝতে পারবেন প্রশ্নগুলো আপনার কমন কতটুকু আছে এবং আনকমন কতটুকু আছে, মানে পরিচিত প্রশ্ন না অপরিচিত প্রশ্ন। এই সময় কারোর সাথে অযথা কথা বলে নিজের ও তার সর্বনাশ করবেন না। কোনো অংশ থেকে শুরু করবেন তা সিদ্ধান্ত নিন। কারোর সাথে কথা বললে কি হবে, আপনাকে সাইলেন্ট এক্সপেল করে দিতে পারে। আপনার খাতা নিবে না, কিন্তু আপনার রোল নম্বরটা উনি লক্ষ্য করবেন এবং শেষে আপনার এক্সপেল লিখে দিবে, আপনি বুঝতে পারবেন না, নীরব, আপনার খাতা বাতিল হয়ে যাবে। অতঃপর সঠিক নিয়মে ওইমার শিটটির উত্তরের বৃত্তগুলো পূরণ করতে শুরু করুন। মানে আপনি প্রশ্ন পড়েন, যেটা 100% শিওর হবেন সেটা পূরণ করুন। কিভাবে? একটি করে প্রশ্ন পড়ুন, উত্তরটি 100% সঠিক মনে হলেই কেবল সঠিক অপশনটি পূরণ করুন। একটি করে প্রশ্ন পড়বেন, সঙ্গে সঙ্গে সেই বৃত্তটি পূরণ করে ফেলবেন। যে বৃত্ত পূরণ করবেন, যেমন 1 নম্বর প্রশ্নের বৃত্ত পূরণ করলেন, কিন্তু 1 নম্বর প্রশ্নের বাম পাশে কোনো দাগ দেওয়ার দরকার নেই, যেটা পূরণ হয়ে গেছে সেটা ছেড়ে দেন। যে প্রশ্নটি প্রথম প্রচেষ্টায় পারলেন না, মানে ফার্স্ট ট্রাই, ফার্স্ট অ্যাটেম্পে পারছেন না, মনে করেন 5 নম্বর প্রশ্ন আপনি পারলেন না, 1 2 3 4 5 পেরেছেন, বা বুঝতে সমস্যা হচ্ছে, সেটির বামে একটি হাইফেন একটু ছোট করে চিহ্ন দিয়ে দেন, বামে 5 নম্বর প্রশ্নের বামে চিহ্ন দিয়ে দেন। কেন? যখন দ্বিতীয়বার চেষ্টা করবেন তখন সহজে আপনি সেই প্রশ্নটাই খুঁজে পাবেন যেটা আপনি উত্তর দেননি। তাহলে এই ধরনের একটা হাইফেন চিহ্ন দিয়ে রাখুন, যেন দ্বিতীয় প্রচেষ্টার সময় সহজে খুঁজে পান। আরেকটা বিষয়, আপনাকে 1 নম্বর থেকে শুরু করতে হবে তা না। আপনি ওই যে 3 থেকে 5 মিনিট দেখলেন, দেখার পরে যেখানে আপনার সহজ মনে হলো, আপনি তামাদে আইনের প্রশ্ন ভালো পারেন, আপনি বার কাউন্সিল অংশের প্রশ্ন ভালো পারেন, এই সহজ প্রশ্নগুলো বা পেনাল কোড আপনার ভালো লাগে, যেখান থেকে কমন বেশি আসছে সেখান থেকে শুরু করেন। 1 নম্বর থেকে শুরু করলেন, 4 5টা প্রথমেই দেখলেন যে প্রশ্ন খুব কঠিন, যেমন এসের একটা প্রশ্ন কঠিন হয়, সাক্ষ্য আইনের প্রশ্ন কঠিন হয়, তারপরে সিপিসির অর্ডার থেকে প্রশ্ন আসলে কঠিন হয়, ধারাভিত্তিক প্রশ্নগুলো কঠিন হয়। তো এগুলো আপনি পরে সেকেন্ড চেষ্টায়, সেকেন্ড ট্রাই যখন করবেন, দ্বিতীয় প্রচেষ্টার সময় কিন্তু আপনি সেগুলো ট্রাই করবেন হাইফেন দিয়ে। অতএব আপনি 1 নম্বর থেকে শুরু করবেন না, 20 নম্বর থেকে শুরু করবেন না, 21 নম্বর থেকে শুরু করবেন, সেটা আপনি ওই প্রথম 3 থেকে 5 মিনিট চোখ বুলিয়ে নেওয়ার পরে শুরু করেন। এবার পরের প্রশ্নটি পড়ুন এবং এভাবে অগ্রসর হন, মানে যেটা পূরণ করলেন তার পরেরটা, নেক্সট নেক্সট নেক্সট, এভাবে যাবেন। 30 থেকে 35 মিনিট পর 1 মিনিট বিরতি নিয়ে কতটি 100% নিশ্চিত মনে মনে করে পূরণ করেছেন তা গণনা করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু ভিন্ন কালি ব্যবহার করছি। যে 30 থেকে 35 মিনিট পর, মানে প্রায় অর্ধেক পরীক্ষা দেওয়ার পরে আপনি একটু ব্রেক নেন। 30 থেকে 35 বা 30 থেকে 40 মিনিট সময়, ম্যাক্সিমাম 40 মিনিট পরে আপনি কি নেবেন, একটা ব্রেক নেবেন। 1 মিনিটে ব্রেক নিয়ে আপনি গুনবেন প্রশ্নপত্র যে কয়টা পূরণ করেছেন। প্রয়োজনে ওএমআর শিট গণেন। প্রশ্নপত্র পড়লে অনেক সময় বুঝতে পারবেন না, কারণ শেষের দিকে হয়তো বা আপনি করেননি। ওএমআর শিট কি করবেন, এই কলমের উল্টো দিক দিয়ে করবেন, অথবা কলমের যে ক্যাপ, এই কলমের ক্যাপ লাগিয়ে নিয়ে করবেন, অথবা কলমের পেছন দিক দিয়ে গুনবেন 1 2 3 কয়টা বৃত্ত পূরণ করেছেন, বৃত্তগুলো গুনবেন ওই মার্কশিটের।
এই মুহূর্তে আপনি নিশ্চয় উপলব্ধি করতে পারছেন যে প্রশ্ন কতটা সহজ হয়েছে বা মধ্যম হয়েছে না কঠিন হয়েছে, এবং আপনি কতটি পূরণ করতে সক্ষম হয়েছেন। এবার সিদ্ধান্ত নিন, বাকি 25 থেকে 30 মিনিটে, যে হয়তো আপনার 20 মিনিট থাকতে পারে, আপনার 15 মিনিট থাকতে পারে, কারণ 40 বা 45 মিনিট পরে আপনি বিরতি নিতে পারেন, আপনি প্রায় আর কতটি প্রশ্নের উত্তর দিবেন, এই বাকি সময়টুকু আপনাকে এবার ক্যালকুলেশন করতে হবে। এই সময়টুকুতে কিন্তু আপনাকে পাস করাবে। আপনি যতই এক্সপার্ট হন, 90টির বেশি বৃত্ত পূরণ করা থেকে নিজেকে সংযত রাখুন, কন্ট্রোল ইউর সেলফ। মনে হচ্ছে যে এটা মনে হয় খ হবে, কিন্তু না। পরীক্ষার হল থেকে বের হয়ে আসে, ইস, দেখিনি শেষে না আছে, প্রশ্নের ফাঁদ আছে, সহজ প্রশ্ন কিন্তু একটু প্যাচ লাগানো আছে, তাই আপনার একটুর জন্য ভুল হয়ে আসবে। তাড়াহুড়ো করবেন না। মনে রাখবেন 5 নম্বর কিন্তু 50, আর এই নম্বর পেতে টার্গেটেড সেভ জোন হলো 65 থেকে 70। আপনি 50টা পূরণ করে চলে আসলে কিন্তু হবে না, 55 পূরণ করে চলে আসলেও হবে না, তাহলে কিন্তু 65 থেকে 70 পাবেন না। সেক্ষেত্রে আপনাকে এই যে 65 থেকে 70 নিশ্চিত করতে হতে, এই টার্গেটেড জোন ফিল আপ করতে হতে হতে হলে আপনাকে কয়টা পূরণ করতে হবে? আপনাকে পূরণ করতে হবে, এক্ষেত্রে বৃত্ত পূরণ করবেন সর্বনিম্ন 70টি থেকে সর্বোচ্চ 85টি, ম্যাক্সিমাম 85-র বেশি বৃত্ত পূরণ করবেন না, তাহলে নেগেটিভ মার্কিংয়ের ফাঁদে পড়ে যাবেন। কারণ 4টা ভুল মানে 1 নম্বর কাটা। মূলত 4টা ভুল মানে 5 নম্বর কাটা। কিভাবে? 5টা ভুল হওয়ার কারণে 5 নম্বর তো পেলেন না, আগে 4 মাইনাস, 4টা ভুল হওয়ার কারণে -1 বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে আপনার 5 মাইনাস হয়ে গেল। কিভাবে? 4টা যে আপনি পূরণ করলেন, আপনি কাউন্ট করেছেন তো 4টা, যে আমি এতটা পাবো, তাহলে ওই 4টি ভুল হলো মানে আগে ওই 4 নম্বর নিচে নেমে আসলো, এবং আপনি যা পেয়েছেন সেখান থেকে 4টির জন্য নেগেটিভ মার্কিং হলো আবার 1। তার মানে 4টি ভুল করলে 5 নম্বর কাটা পড়ে যাচ্ছে আপনার হিসাব থেকে, আপনার মাইনাস হয়ে যাচ্ছে 5, প্রতি 4টির জন্য 5 করে বাদ যাবে। তাহলে নেগেটিভ মার্কিং কিন্তু বিশাল ফাঁদ। ভুলক্রমে কোনো ভুল ভুলক্রমে কোনো ভুল বৃত্ত পূরণ করলে তা ঘষে তোলার চেষ্টা করবেন না, বা একটা কেটে, একটা ক পূরণ করলাম না, খ হবে মনে হচ্ছে, তাহলে ক কেটে ক্রস চিহ্ন দিয়ে আরেকটা পূরণ করে, এরকম করা যাবে না। একটি বৃত্তের উত্তরের জন্য একটি মাত্র বৃত্ত পূরণ করবেন। হ্যাঁ, একটি প্রশ্নের উত্তরের জন্য একাধিক বৃত্ত পূরণ করবেন না, একটি বৃত্ত পূরণ করবেন। যদি দেখলেন যে হ্যাঁ এটা ভুল হয়ে গেল আমার, আমি 5 নম্বর প্রশ্নের উত্তর করতে গিয়ে আমি 6 নম্বর প্রশ্ন পূরণ করে ফেলেছি, এরকমও যদি হয়, তারপরেও সেটা ছেড়ে দিবেন এবং আফসোস করবেন না, দু একটা ভুল হতেই পারে। এমসিকিউ সিটে কয়টি বৃত্ত পূরণ করলেন তা আপনার প্রশ্নের সংখ্যার সাথে মিলিয়ে নিন, মানে প্রশ্নের সাথে ওই মার্কশিটে ঠিক আছে কিনা। ওই মার্কশিটে বৃত্ত গণনার সময় কখন, এটা শেষের দিকে 70 বা 85 পূরণের পরে কলমের ক্যাপ লাগিয়ে নেবেন বৃত্ত পূরণের গণনার সময় অবশ্যই, যেন ভুলক্রমে ওই মার্কশিটের অপ্রয়োজনীয় অংশে আঁচড় লেগে না যায়, কারণ অবাঞ্ছিত দাগ লাগলে ওই মার্কশিট বাতিল হয়ে যেতে পারে। এবার সর্বশেষ পরামর্শ, পরামর্শ 5, পরীক্ষার শেষ 5 থেকে 10 মিনিট, মানে লাস্ট আওয়ার, শেষ সময়ে, অনেক সময় ঘন্টা বাজে ডং ডং ডং, এই সময় সর্বশেষ 5 থেকে 10 মিনিট বা কমপক্ষে 3 মিনিট রিভিশন করার জন্য বরাদ্দ রাখুন। আবার রিভিশন করছেন, এর আগে মাঝখানে আপনি 1 মিনিটে বিরতি নিয়েছিলেন, এবার শেষে একবার বিরতি নেন, নিয়ে এই সময় সতর্ক থাকুন, কেননা পরিদর্শক আপনার দিকে নজর রাখছেন, আপনি ডানে বামে তাকাচ্ছেন কিনা, সামনে পেছনে তাকাচ্ছেন কিনা, কথা বলছেন কিনা। পরিদর্শক যদি আপনাকে দেখে, তাহলে কিন্তু এই ধরনের কোনো অসৎ উপায় অবলম্বন করতে দেখলে, কাউকে ডিস্টার্ব করলে বা কাউকে বলে দিতে গেলে কিন্তু আপনাকে সাইলেন্ট এক্সপেল করতে পারে। আপনি বুঝতে পারবেন না আপনাকে ফেল করে দিয়েছে আগেই। উপরের পরামর্শ মতো যারা 80টির উপরে পূরণ করেছেন, তার মানে আমি যেই পরামর্শগুলো দিলাম এইভাবে যদি আপনি আমার নিয়ম মেনে পূরণ করতে পারেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে 80টির উপরে যারা পূরণ করবেন, 80 থেকে 85, তারা পাশ করবেন 100% নিশ্চিত করুন, 100% গ্যারেন্টি আপনি পাশ করবেন। যদি এইভাবে পদ্ধতি মেনে যদি আপনি 80 বা তার উপরে পূরণ করেন, তবে 85-র উপরে না, 80 থেকে 85। আর উপরের পরামর্শ মতো যারা 70টির উপরে পূরণ করেছেন, তার মানে 70 থেকে 79 পর্যন্ত যারা পূরণ করবে, তারা পাশ করবেন মোটামুটি নিশ্চিত থাকুন, মানে এখানেও পাশ করা সম্ভাবনা ভালোই মোটামুটি। আর উপরের পরামর্শ মতো যারা 65-র উপরে পূরণ করেছেন, তার মানে তাদের কাছে প্রশ্ন হার্ড মনে হচ্ছে, প্রস্তুতি কম, বা আসলে প্রশ্ন হার্ড হয়েছে, প্রশ্ন তো প্রস্তুতি ভালো হওয়ার পরেও
তারা পাশ করবেন অনুমান করা যায়, মানে 65টা পূরণ করে কিন্তু পাশ করাটা টাফ। হ্যাঁ, 65 পূরণ করে আপনি 50 টিকবে, নেগেটিভ মার্কিং করে 50-এর উপরে থাকবেন, এটা কিন্তু গ্যারেন্টি দিয়ে কেউ বলতে পারবে না। তাই আমি বলবো যে 70+ পূরণ করার চেষ্টা করবেন। উপরের পরামর্শ মতো যারা 50টির কম পূরণ করেছেন, শেষের দিকে দেখছেন 3-4 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট আছে, আপনার 50টির কম পূরণ করেছেন, 45টা পূরণ করেছেন বা 50টি পূরণ করেছেন, কিন্তু আপনার কি এগুলোর মধ্যে আবার 100% শিওর নাই, সেকেন্ড ট্রাইজে কিছু 100% শিওর পূরণ করেছেন হয়তো বা 30টা, আরও আপনি হয়তো বা পূরণ করেছেন 5-7টা বা 40টা 100% পূরণ করলেন, আর 5-7টা পূরণ করেছেন, মানে 45, 46, 47, 48, বিলো 50, 50-এর নিচে আছে আপনার পূরণ, আর মাত্র 5 মিনিট সময় আছে, তখন প্রশ্ন পড়ার টাইম আছে, আপনি তো নিশ্চিত ফেল এই সময়। তাহলে পাশ করার একটা কি মন্ত্র শিখিয়ে দিচ্ছে, কি মন্ত্র? যাদের 50টি কম পূরণ হয়েছে, কখন এই শেষের আর 5 মিনিট আছে বা 2-3 মিনিট আছে, তারা রিভিশন না দিয়ে প্রশ্ন না দেখে আরো 20 থেকে 30টি বৃত্ত দ্রুত ইচ্ছা মতো পূরণ করে ফেলুন। খালি বৃত্ত পূরণ করতে থাকবেন, ঘ্যাস 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 করে মেরে দেবেন, এবং ঘ্যাস ঘ্যাস, যেটা যেটা খালি ফাঁকা দেখবেন, মানে যেটা পূরণ করেছেন ওই মার্কশিট 5 নম্বর প্রশ্নের জন্য ওই মার্কশিট পূরণ করেছেন, 5 নম্বর আবার দ্বিতীয়টা পূরণ করেন না, মানে ডাবল হয়ে যাবে। 6 নম্বর পূরণ করেন, 6 নম্বর যেখানে যেখানে বেশি ফাঁকা আছে সেখানে সেখানে এইভাবে ঢিল মারতে থাকেন। অনেক সময় কি ওই কি বলে, ঢিল মারলেও বক পড়তে পারে, হ্যাঁ এরকম হবে। যদি এক্ষেত্রে পাশে, যদিও এক্ষেত্রে পাশের সম্ভাবনা খুবই কম, তবুও নিশ্চিত ফেল থেকে এটাই শ্রেয় যে আপনি দ্রুত কিছু পূরণ করে আসেন 70-80টার মতন, তাহলে কিন্তু সেখানে যদি লাগা যায় পাস হয়ে যেতে পারে। তবে এটা ভালো পদ্ধতি না, যাদের মানে প্রস্তুতি ভালো না তাদের জন্য এইটা। তো আপনার পরীক্ষাটি নির্বিঘ্ন হোক, পরীক্ষার হলে নির্বিঘ্নভাবে পৌঁছান, সুস্থ থেকে ঠান্ডা মাথায় পরীক্ষা দিন, এবং পরীক্ষার হল পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কোনো যেন অঘটন না হয়। পরীক্ষা 1 ঘন্টা ঠিকভাবে দেন, পরীক্ষার হলে যেন অঘটন না হোক। দোয়া, পাশ করুন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। বেস্ট উইসেস ফর ইওর বার এক্সাম।